নানা যোগসাজশেও চাপা থাকছে না জেএমআই এমডি রাজ্জাকের দুর্নীতি। 4 বছর পর আবারও অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক। জুরাইনে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। আজও সড়ক রেলপথ অবরোধ, দুর্ভোগে যাত্রীরা। রোববার দুপুরে শপথ নিচ্ছে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। আস্থা রাখতে চায় বিএনপি, জানালেন আলাল। রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী মিলে আর্থিক খাতে ব্যাপক লুটপাট, অভিযোগ বিশেষজ্ঞদের। চিহ্নিত অপরাধীদের দ্রুত বিচার দাবি। এবং বাজারে আলুর দর এখনো 70 টাকার উপরে, দিশেহারা ক্রেতারা। কমেছে পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ায় শীতের আগাম সবজিতে স্বস্তি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। শত চেষ্টায়ও ধামা চাপা থাকছে না করোনাকালে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় সমালোচিত জেএমআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাকের দুর্নীতি। দুদকে মাস্ক কেলেঙ্কারির মামলায় অব্যাহতি পেলেও তার অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান দীর্ঘ 4 বছর ধরেই ঝুলেছিল। সম্প্রতি তদন্তকারী কর্মকর্তা তাকে অব্যাহতির সুপারিশ করলে নানা অসঙ্গতি দৃশ্যপটে আসে, যে কারণে ফের আব্দুর রাজ্জাকের দুর্নীতির ফিরিস্তি খুঁজতে মাঠে নেমেছে সংস্থাটি। তাসলিম তৌহিদের প্রতিবেদন। করোনাকালে মানুষের যখন চিকিৎসা সেবা পেতে নাবিশ্বাস অবস্থা, তখন নিম্নমানের মাস্ক সরবরাহ করে দুদকের জালে ফাঁসেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক। মামলায় তার সাথে আসামি করা হয় সিএমএসডির আরও 6 জনকে। এ ঘটনার রেশ ধরে 2020 সালে আব্দুর রাজ্জাকের অবৈধ সম্পদের খোঁজেও মাঠে নামে দুদক। তবে সম্পদ বিবরণী দাখিলের পর দুদকের অনুসন্ধান হারিয়ে যায় কালের গহ্বরে। পট পরিবর্তনের পর সেই ফাইলের সন্ধান করলে অনুসন্ধানকারী কর্মকর্তা তড়িঘড়ি করে তাকে অব্যাহতির সুপারিশ করে। এতে বলা হয় 40টি কোম্পানির মালিক আব্দুর রাজ্জাক বৈধভাবেই 200 কোটি টাকার সম্পদ গড়েছেন। যদিও প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দুদকের ঊর্ধ্বতনরা। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ফের অনুসন্ধানের সিদ্ধান্তে বলা হয়েছে, করোনাকালে সরঞ্জাম আমদানিতে আর্থিক লেনদেন, 20 কোটি টাকা স্ত্রী থেকে উপহার গ্রহণ, কিংবা 5-7 মাসের ব্যবধানে শালকের কাছ থেকে প্রায় 16 কোটি টাকা স্ত্রীকে পাঠানোর বিষয়ে অর্থ পাচারের শঙ্কা রয়েছে, যা খতিয়ে দেখতে বিভিন্ন ব্যাংকে নতুন করে আবারও চিঠি দিয়েছে সংস্থাটি। রাষ্ট্র নিয়ন্ত্রণ থাকে নাকি? দুদকের আইনজীবী বলছেন, প্রতিবেদন মনোপুত না হলে পুনরায় অনুসন্ধান করতে আইনি কোনো বাধা নেই। আইও সাহেব ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করবে। ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন দিয়ে এটা অনুমোদনের জন্য কমিশনে যাবে। কমিশন যে কমিশনাররা আছেন ওনারা ওইটা আবার দেখবে, দেখে যে যদি মনে করেন যে ইনকোয়ারিতে কোনো ত্রুটি আছে বা ইনভেস্টিগেশনে কোনো ত্রুটি আছে, তাহলে পুনরায় ইনভেস্টিগেশন ইনকোয়ারিতে পাঠাতে পারবে। এই স্যাংশন দেওয়া বা না দেওয়া পুরোপুরি কমিশনার এখতিয়ার আছে। যদিও মানি লন্ডারিং নিয়ে কাজ করা এই আইনজীবীর মতে, দীর্ঘ 4 বছর ধরে একটি অনুসন্ধান চলমান রাখার মানেই হচ্ছে দুর্নীতির শঙ্কা থাকে। যখনই একটা জিনিস ইনভেস্টিগেশন যখন এক্সটেন্সিভলি হবে একটা স্কিল্ড বড মানে কিছু অফিসার্সকে দিয়ে, তখনই কিন্তু একটা প্রশ্ন থাকে যে আসলে কি ইনভেস্টিগেশনটা কি ফেয়ার, নিউট্রাল, ইন এভরি ওয়ে আনবায়াসড ইনভেস্টিগেশন হলো কি হলো না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। এরই মধ্যে নিম্নমানের মাস্ক সরবরাহের মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন জেএমআইয়ের এমডি আব্দুর রাজ্জাক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজধানী জুরাইনে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজও সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে চালকরা। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। শুক্রবার রিকশা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার নামে একটি ট্রেন আটকা পড়ে।
আপাতত ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা মাওয়া পদ্মা সেতু রেল চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা তা প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত এমন কর্মসূচি চলবে। পুলিশ ফোর্স নিয়ে আমরা এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করি। অটোরিকশা মালিকরা, শ্রমিক লীগ নামধারী যারা আছে এরাই মূলত ষড়যন্ত্র করতেছে। ভোগান্তি হচ্ছে, এটা কিছুতে এই আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আগামী রোববার দুপুর 1:30টায় শপথ নিতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল দেশের 14তম সিইসি হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন। অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদ আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সার্চ কমিটির দেয়ার তালিকা থেকে এই 5 জনকে বেছে নেন রাষ্ট্রপতি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে বলে আশাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা জানান তিনি। এ সময় ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের নাম ঘোষণা করা হয়েছে, এটা তো আমরা বলিনি, ওনারা করেছেন। এতো বুঝলাম একটা পদক্ষেপ এগিয়েছে। এইভাবে যতটা আগাবে এটা আপনারাও বুঝবেন, আমরাও বুঝবো, তখনই মনে করবো যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় তৈরি হয়েছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ফ্যাসিবাদ বিদায় নিলেও এর অনুসারীরা এখনো শেষ হয়নি। তারা এখনো নানাভাবে তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। জানান, ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে পারে, তাই এর শেকড় উপড়ে ফেলতে হবে। হতাশ না হয়ে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টস গুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু, অন্যরা চলে যাবে। আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে, সেটা প্রতিহত করবেন। জুলাই হত্যার বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনকে এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। বিগত সরকারের রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী মিলে ব্যাপক নৈরাজ্য লুটপাট চালিয়েছে দেশের আর্থিক খাতে। সরকারের চোখের সামনে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, বেড়েছে মূল্যস্ফীতি। রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেছেন বিশিষ্টজনরা। এসব ক্ষেত্রে চিহ্নিত অপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের পাশাপাশি আইনের আওতায় আনার তাগিদ দেন তারা।
আর্থিক খাত ও ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এই ছায়া সংসদ। বিতর্কে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও তিতুমির কলেজের বিতার্কিকরা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এ খাতের গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংশ্লিষ্টরা। যুক্তির পক্ষে অবস্থান নিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে আর্থিক খাতে। তবে বিপক্ষে যুক্তি দেখান তিতুমির কলেজের বিতার্কিকরা। রাজনৈতিক সম্পৃক্ততা নাকি আর্থিক খাতে শৃঙ্খলার জন্য দায়ী নয়। তিনি দায়ী করে গেলেন কি কি কারণ? দুর্নীতি, সুশাসন, বিচারহীনতা সংস্কৃতি, আইনের যথাযথ প্রয়োগ না হয় ইত্যাদি ইত্যাদি। আপনার পুরো সিস্টেমটাই যখন নড়বড়ে, তখন আপনি রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের দুয়ে 4 করে বাকি 16%কে আপনি আলাদা করে দিচ্ছেন। বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, একক কোনো গোষ্ঠী নয়, আমলার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী, এই 3 শক্তি আর্থিক খাতের লুটপাটের জন্য দায়ী। এখানে এতই দক্ষ খেলোয়াড় ছিল এই আর্থিক খাতে বিশৃঙ্খলা অথবা ঋণ খেলাপের মধ্যে, যারা সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের কোনো সমস্যা হয়নি। বেসিক্যালি এদের একটা অ্যালায়েন্স ছিল, যেটাকে বলা যায় যে একটা জোটবদ্ধ হবে তারা এই ধরনের দুর্নীতিগুলো করেছেন। বক্তাদের অভিযোগ, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুট ও ঋণ খেলাপিরা বারবার সরকারের প্রশ্রয়ে পার পেয়ে গেছে। দ্রুত এসব অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি তাদের। এক বন্ধু আরেক বন্ধুকে ব্যাংকের লোন দেয়, যেহেতু নিয়ম আছে নিজের ব্যাংকের লোন নিজে নিতে পারবে না। এক ব্যয় আরেক ব্যয়কে লোন দেয়, ওই ব্যয়ের ব্যাংকের লোন নিজে লোন নিয়ে থাকে, অর্থাৎ একজনের পিঠ আরেকজনের চুলকে দিচ্ছে। দুর্নীতিবাজ তারা রাজনীতিবিদ হোক, আমলা হোক, ব্যবসায়ী হোক, সবাইকেই রাজনৈতিকভাবে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। যুক্তিতর্কে তিতুমির কলেজকে হারিয়ে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এখনো চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সবজি, আলু। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 75 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে কৃষক উৎপাদন না করলে আলুর দাম কেজিতে আরও 20 থেকে 30 টাকা বাড়তে পারে। তবে স্বস্তি ফিরেছে শীতের সবজি এবং পেঁয়াজের দামে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। গত 3 সপ্তাহ ধরে উচ্চমূল্যের সবজির তালিকায় আছে আলু। কোনো উদ্যোগেই নামছে না দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বেশি হওয়ার কারণে আসলে আমি আলু কিনি নেই। মোটামুটি ভাবে অন্য সবজির দাম কম আছে আলুর হিসাবে। আলুর দামটা অ্যাটলিস্ট কমানো উচিত। সবকিছুর দামই অনেক বেশি, এক্সেস বেশি অনেক। ব্যবসায়ীরা বলছেন, মজুত করা আলু দিয়ে ক্রেতার চাহিদা পূরণ করা যাচ্ছে না, রয়েছে আমদানিতেও ঘাটতি। নতুন করে কৃষক উৎপাদন না করলে আলুর দাম কেজিতে আরো 20 থেকে 30 টাকা বাড়তে পারে। যদি কৃষকে আবার আলু উৎপাদন করে নতুন আসে, তখন যদি বাজার আস্তে 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 কমে আসে। এখন কমার কোনো সম্ভাবনা নাই। আলু 100 টাকা কেজি হইতে পারে। এদিকে বাজারে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর উত্তাপ কমেছে পেঁয়াজের দামে। তবে সামনে পেঁয়াজের ঘাটতির শঙ্কা ব্যবসায়ীদের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে প্রতি কেজিতে আপনার 10 টাকা 12 টাকা কম। বাজারে যে পরিস্থিতি, বাজার বাড়ার সম্ভাবনা একটু বেশি। স্বস্তি মিলছে সবজির বাজারে। শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমতে শুরু করেছে। কেজিতে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে শিম, বাঁধাকপি, ফুলকপি সহ অন্যান্য শাকসবজি। রেগুলার জিনিসের যদি দাম বৃদ্ধি পায় তা আমাদের ভোক্তাদের ক্ষতি না। 100 টাকা সিম, 60 টাকা মূলা। শীতের সবজি প্রচুর পরিমাণ দাম কমে গেছে, সব সবজির দামে কমছে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। এছাড়া ফার্মের মুরগির ডিমের দামও অপরিবর্তিত আছে। মরিয়ম আজিজ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মেরি মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। আবারও স্বাগত সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যু ও ক্যাম্পাসে একের পর এক অঘটনের জন্য অব্যবস্থাপনা আর প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে মামলার পাশাপাশি
4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থায়ী সমাধান হিসেবে অনিরাপদ যানবাহন বন্ধ ও নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাজমুল হুদার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিধিনিষেধ থাকলেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রায় সব ধরনের যান চলাচল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি অনিয়ন্ত্রিত ও দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাজি। শাটল বাসের একটা সিদ্ধান্ত, এবং এটা জাহাঙ্গীরনগরের আগেও ছিল। তো এই মানে যে বিকল্পটা, এটা আসলে এখনো শুরু হয়নি ক্যাম্পাসে। একসাথে ধরেন দুটো অটোরিকশা গেলে আমাদের যতটুকু সরে আসা লাগবে ওরকম জায়গা অনেক ক্ষেত্রে নেই। তার বদলে পায়ে চলা রিক্সা একটা ভালো বিকল্প হতে পারে। রাতের মৃত্যু ও ক্যাম্পাসে একের পর এক অঘটনের জন্য অব্যবস্থাপনা আর প্রশাসনের গাফিলতিকে দায়ী করে 11 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পরে ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্সবিহীন যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে প্রশাসন। ইনস্ট্যান্ট কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছি না বা রিক্সা নেই, এই ভোগান্তিতে তো আমরা অবশ্যই আছি। যদি ভিতরে নাম করে ঢুকে পড়ে সেটা হলো অন্য বিষয়। বাইরের বর্তমানে বন্ধ আছে। আর এই ধরনের যানবাহন প্রাণঘাতী, অন্তত বিশ্ববিদ্যালয়ের ভিতরে এদের অনিয়ন্ত্রিত চলাচল এই ধরনের দুর্ঘটনার ফলে আর কত প্রাণ কেড়ে নিতে পারে তা দেখিয়ে দিয়েছে। সেই কারণেই প্রশাসন শক্ত হাতে এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে এর ভিতরে এই ধরনের কোনো যানবাহন চলবে না। ক্যাম্পাসে নিরাপদ যানবাহন চালুর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল করা হচ্ছে বলে জানান উপ-উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, প্রকৌশলীরা আছেন। আমাদের যে ইন্টারনেট শাখা আছে, আইসিটি সেল আছে, সেখানে একজন সিস্টেম অ্যানালিস্ট আছেন যিনি সিসিটিভি ক্যামেরা এবং আইপি ক্যামেরা এই বিষয়গুলো, আমাদের লক্ষ্য হচ্ছে যে দ্রুততম সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কগুলোকে নিরাপদ করা। বর্তমানে ক্যাম্পাসে অ্যাসেস্ট শাখার অনুমোদিত 310টি ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানান ইস্যুতে রাস্তাঘাট বন্ধ করে একের পর এক আন্দোলনে জনদুর্ভোগ বাড়ছেই, সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। বৃহস্পতিবারও স্থবির হয়ে পড়ে রাজধানী। সড়কের পাশাপাশি রেল চলাচলেও দেখা দেয় শিডিউল বিপর্যয়, যা রেশ টানতে হয়েছে মধ্যরাত পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা যাত্রীরা বলেন, সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে কোনো আন্দোলনই ঠিক নয়। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন চালায় অটোরিকশা চালকরা। তাতে প্রায় 6 ঘন্টা বন্ধ থাকে রেল যোগাযোগ। শিডিউল বিপর্যয় দেখা দেয় রাজধানীর সাথে সারা দেশের ট্রেন চলাচলে। এই যেমন রাকিব হাসান, 7 বন্ধু মিলে দিনাজপুর ঘুরতে যাওয়ার জন্য প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর পান দিনাজপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস। তাদের অনুভূতি কিছুটা আনন্দের হলেও অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহান। যারা রেগুলার যাত্রী, অনেকের হয়তো টার্গেট ছিল যে 11টায় পৌঁছে হয়তো কোনো কাজ করবে, তাদের জন্য এটা অবশ্যই কষ্টকর। 11:30 ট্রেন আপনার 1 ঘন্টা ওভার হয়ে গেছে, এটা তো আমাদের সাধারণ মানুষের ভোগান্তি একবারে। তবে আজ সরকারি ছুটির দিন হওয়ায় বাড়তি চাপ ছিল ট্রেনের টিকিট কাউন্টারগুলোতে। অপেক্ষমান যাত্রীরা বলেন, বর্তমানে নানা ইস্যুতে আন্দোলন হলেও শেষ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। তারা শীঘ্রই এর সমাধান চান। এই ট্রেনটার টাইম ছিল 11:30-এ, এখনো পর্যন্ত ওয়েট করতেছে, এটা অবশ্যই আমাদের জন্য বিরক্তকর। এখন কখন ছাড়বে তার তো কোনো ঠিক নাই। যেদিন লেট হয় সেদিন রাস্তায় আরো লেট করে। যাব পঞ্চগড়, কখন পৌঁছবো তার কোনো ঠিক নাই। বৃহস্পতিবার দিনভর চলা ট্রেনের শিডিউল বিপর্যয় মধ্যরাতে কিছুটা কমলেও 1 থেকে 2 ঘন্টা দেরিতে ছেড়ে যায় আন্তনগর ট্রেন। আমাদের যে ট্রেনের যে ডেনসিটি কিংবা আমাদের যে লাইন ক্যাপাসিটি, প্ল্যাটফর্ম সব মিলিয়ে সবকিছুতে আমাদের একটু সীমাবদ্ধতা আছে। সবগুলো ট্রেন একত্রিত চলার কারণে, এসে যাওয়ার কারণে একটু বিলম্বতাটা বেশি বেড়ে গেছে। বর্তমান সময়ে নানা দাবিতে রাস্তাঘাট অচল করে আন্দোলনে ক্ষুব্ধ ভুক্তভোগী সাধারণ মানুষ। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এ সময় সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানায় তারা। একই সাথে সরকারের কাছে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে সংবিধান ও নির্বাচন পদ্ধতির সংস্কারের দাবিও জানায় হিন্দু মহাজোট। যদি বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি, জাতীয় সংসদ, স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে না নেয়, তাহলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট কেন্দ্রে যাবে না। আমরা চিরকাল শুধু ভোট ব্যাংক হয়ে থাকবো, মানুষের ভোট দিয়ে যাবো, আমরা কোনো প্রতিনিধিত্ব করতে পারবো না, তাহলে এই ভোট আমরা দেব না। আগামী দিনেও বিমান বাহিনীর মানব সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে তেজগাঁওয়ে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের বৈমানিক ও তাদের উত্তরাধিকারী সহ 29 জনকে সংবর্ধনা দেওয়া হয়। হাসান মাহমুদ খান বলেন, দেশে বিদেশে সুনাম রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিমান বাহিনী। সুশৃঙ্খল এই বাহিনীকে আরও শক্তিশালী করতে অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবার স্বাগত, জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যাত্রীবাহী গাড়ি বহরে বন্দুকধারীদের হামলায় অন্তত 42 জন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত 20 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী, শিশুও রয়েছে। জানা গেছে প্রায় 200 যাত্রী নিয়ে একটি গাড়ির বহর আফগান সীমান্তের খুররাম জেলার মধ্য দিয়ে যাচ্ছিল। নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরাও ছিলেন। তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অন্তত 10 বন্দুকধারী। তাদের ধরতে তল্লাশি অভিযান চলছে। লেবানন থেকে দেশে ফিরেছেন আরও 57 বাংলাদেশি। সবকিছু ঠিক থাকলে শুক্রবার 22 নভেম্বর মধ্যরাতে ঢাকা পৌঁছাবেন তারা। এর আগে 10 ধাপে 697 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 3 মাস ধরে লেবাননে চলছে ইসরায়েলি হামলা, বেড়েছে মৃত্যুর মিছিল। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা ছুটছেন এক শহর থেকে অন্য শহরে। 1 নভেম্বর রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মোহাম্মদ নিজাম। তারপর থেকে আতঙ্ক কাটছেই না বাংলাদেশিদের। স্বেচ্ছায় দেশে ফিরতে লেবাননের বৈরুতের বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করেন তারা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার 21 নভেম্বর দেশে ফিরলেন আরও 82 বাংলাদেশি। এর মধ্যে 76 জনকে সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি 6 জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে দেশে ফেরা এসব বাংলাদেশিদের অভ্যর্থনা জানান। এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটি থেকে 11টি ফ্লাইটে সর্বমোট 697 জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফেরত আনা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার খেলার খবর।
দেড় যুগের বেশি সময় পর পঞ্চপাণ্ডবদের ছাড়াই টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহ কাউকেই দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে। শান্তর ইনজুরিতে টাইগারদের নেতৃত্বে থাকছেন মিরাজ। আশা, তরুণদের নিয়েই জয় ছিনিয়ে নেবে লাল সবুজের দল। অ্যান্টিগায় ম্যাচ শুরু হবে রাত 8টায়। মধুর অতীত পেছনে ফেলে কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল দেড় যুগের বেশি সময় আগে একসঙ্গে যে মাঠ মাতিয়েছিলেন মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম আর সাকিব, 2024-এ এসে সেই ওয়েস্ট ইন্ডিজ সফরেই দেখা মিলবে না পঞ্চপাণ্ডবের কাউকেই। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবালের 128 রানের দুর্দান্ত ইনিংসে টাইগাররা জয় পেয়েছিল 95 রানে। ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও দুই ইনিংস মিলিয়ে সাকিব শিকার করেছিলেন 5 উইকেট। দ্বিতীয় টেস্টে ড্র করে সিরিজ জিতে নতুন ইতিহাস তৈরি করেছিল টাইগাররা। ইনজুরির কারণে প্রথমে মাশরাফি, পরে 2021 সালে হারানেতে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসরে যান রিয়াদ। 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন তামিম, আর ঘরের মাটি থেকে অবসর নিতে চাইলেও তা পারেননি সাকিব আল হাসান। ইনজুরির কারণে টেস্ট চালিয়ে যাওয়া মুশফিক ছিটকে গেছেন মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাই বাংলাদেশের কঠিন পরীক্ষা। নাজমুল শান্তর ইনজুরিতে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তরুণদের নিয়েই করতে চান লড়াই। দেশের জন্য 50টা টেস্ট খেলা এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। এবার আমরা নতুনভাবে এসেছি। আমরা এখানে প্রায় 10 দিনের মতন প্র্যাকটিস করেছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে 2টি টেস্ট ম্যাচ ছাড়াও রয়েছে ওয়ানডে ও টি-20 সিরিজ। সুখন সরকার, নিউজ 24। আচরণবিধি লঙ্ঘনের কারণে 8 ক্রিকেটার ও 1 ক্লাব কর্মকর্তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। গত 18 নভেম্বর তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফার স্পোর্টিং ক্লাবের মধ্যে সুপার লিগের ম্যাচ হয়। ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এর প্রমাণ মেলায় শাস্তি দিয়েছে বিসিবি। পার্থ টেস্টে প্রথম দিন শেষে সফরকারী ভারতের চেয়ে 83 রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। মেন ইন ব্লুদের 150 রানের জবাবে প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ 7 উইকেটে 67 রান। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক জসপ্রীত বুমরার দল। হ্যাজেলউড স্টার্কে ঝোড়ো বোলিংয়ে মাত্র 150 রানে গুটিয়ে যায় ভারতীয়দের ইনিংস। সর্বোচ্চ 41 রান আসে নীতিশ কুমারের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অজিরা। বুমরাহ ও সিরাজ মিলে ধস নামান অস্ট্রেলিয়ার টপ অর্ডারে। 59 রান তুলতেই 7 উইকেট হারায় প্যাট কামিন্সরা। কাপ্তান বুমরাহ তুলে নেন 4 উইকেট। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।